করোনায় তৃতীয়বারও আক্রান্ত হচ্ছেন অনেকে, শুধু অ্যান্টিবডির ওপর ভরসা না করে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ। করোনাতেও পাসপোর্ট অফিসে অব্যাহত দালালদের দৌরাত্ম্য, বেশি টাকা দিলে দ্রুত মিলছে পাসপোর্ট। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী পায়েল হত্যা মামলার রায় আজ। হানিফ পরিবহন থেকে ফেলে মারার অভিযোগ। ফেরিওয়ালা থেকে সনদ বদলে নবাব সলিমুল্লাহর নাতি টাকা হাতিয়ে বিপুল সম্পদের মালিক। এবং মার্কিন নির্বাচনের মূল প্রভাবক 10 থেকে 12টি ব্যাটেল গ্রাউন্ড রাজ্য, সমর্থন আদায় মরিয়া ট্রাম্প ও বাইডেন। সবাইকে স্বাগত সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। সাথে আছি শাফাত বিন ফরিদ। আমি আতিফান জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, চলে যাচ্ছে পুরো খবরে। করোনায় দ্বিতীয় এমনকি তৃতীয়বারও সংক্রমিত হওয়ার তথ্য মিলছে। আক্রান্তদের বেশিরভাগই তরুণ, যারা সুস্থ হওয়ার 2 মাসের মধ্যেই আবারও সংক্রমিত হয়েছেন। তাই করোনামুক্ত হওয়ার পর শুধু অ্যান্টিবডির উপর ভরসা না করে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তরুণ চিকিৎসক নিহার রঞ্জন দাস সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল অফিসার। 18 এপ্রিল প্রথম করোনা আক্রান্ত হন তিনি। 3 মাস পর জুলাইয়ে আবার সংক্রমিত ডাক্তার নিহার। অক্টোবরে এসে 3 মাসের ব্যবধানে তৃতীয়বারের মতো করোনা শনাক্ত হয় তার। কোভিড ডিউটি করে কোয়ারেন্টাইন শেষ করে আবারও নন কোভিডে যোগদান করেছি, সেখানেও কাজ করেছি। তো হাসপাতাল ছাড়া কিন্তু আসলে রোগী ছাড়া আমার কিন্তু আক্রান্ত হওয়ার আর কোনো সোর্স নেই। ডাক্তার নিহার জানান, প্রতিবারই করোনার লক্ষণ ছিল তার। তৃতীয়বার জ্বর সর্দির সঙ্গে দেখা দিয়েছে নিউমোনিয়া। শুরু থেকে এই তৃতীয়বার পর্যন্ত, তৃতীয়বারে এসে কিন্তু আমার উপসর্গগুলো বেশি। প্রত্যেকবারই আমার উপসর্গগুলো যেরকম বেড়েছে, লক্ষণগুলো বেড়েছে এবং এর সাথে সাথে আমার শরীরে এই কোভিডের ইফেক্টগুলো বেড়েছে। সোহরাওয়ার্দী মেডিকেলে আরও 8 চিকিৎসক সহ 12 জন দ্বিতীয় দফায় সংক্রমিত। চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনেও 20 জনের দ্বিতীয় দফায় সংক্রমিত হওয়ার তথ্য মিলেছে। কোভিড-19 টেলিহেলথ সেন্টার বলছে, গত 2 মাসে 209 জনের দ্বিতীয় দফায় সংক্রমণের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে 61 ভাগের বয়স 20 থেকে 40 বছর। 70 ভাগ রোগী আক্রান্ত হয়েছেন 45 থেকে 60 দিনের মধ্যে, আর 30 ভাগ আক্রান্ত 2 মাস পর। চিকিৎসকরা বলছেন, প্রথমবারের তুলনায় দ্বিতীয়বারের সংক্রমণে জটিলতা বেশি। অনেকগুলো রোগীর দ্বিতীয়বার এবং কারো তৃতীয়বারও সংক্রমণ দেখা যাচ্ছে। তো যেগুলা নিশ্চিত হওয়া গেছে যে এটা পুনরায় সংক্রমণ, এগুলাতে দেখা গেছে যে এটা একটা ডিফারেন্ট স্ট্রেইন দিয়ে এই ইনফেকশনটা হয়েছে। কি লোকের দ্বিতীয়বার যদি দ্বিতীয় স্ট্রেইন দেওয়া হয়, ওর মারাত্মক হওয়ার সম্ভাবনাটা বেশি। করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তির শরীরে 1 থেকে 6 মাসের বেশি অ্যান্টিবডি থাকে না। ফলে অ্যান্টিবডির উপরে ভরসা না করে স্বাস্থ্যবিধি মানার পরামর্শ বিশেষজ্ঞদের। স্বাস্থ্য সুরক্ষা মেনে চলার একটা অনীহা রয়েছে যাদের একবার হয়ে গেছে তাদের মধ্যে। কিন্তু এটা যে স্বাস্থ্য সুরক্ষা দেবে না একবার হলে আরেকবার, অ্যান্টিবডি যে কাজ করছে না, এটা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত। করোনা একবার হোক আর 2বার হোক, সবসময় আমার জন্য একই পদ্ধতি, যে আমাকে প্রতিরোধ ব্যবস্থাপনা মেনে চলতেই হবে, আমাকে মাস্ক ব্যবহার করতেই হবে। দেশে এ পর্যন্ত 4100 বার মিউটেশন বা রূপ বদল করেছে করোনা ভাইরাস। দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ক্ষেত্রে আলাদা স্ট্রেইন বা ধরন দিয়ে সংক্রমিত হয় রোগী। করোনায় দ্বিতীয় দফা সংক্রমণ হয় কিনা তা নিয়ে একসময় পক্ষে বিপক্ষে নানা মত ছিল, কিন্তু বিষয়টি এখন নিশ্চিত যে দ্বিতীয় দফা সংক্রমণ হচ্ছে, যদিও তা খুবই সীমিত পর্যায়ে। তবে উদ্বেগ বাড়াচ্ছে দ্বিতীয় দফা সংক্রমণের জটিলতা। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এদিকে করোনাকালেও পাসপোর্ট অফিসে থেমে নেই দালালদের দৌরাত্ম্য। স্বাভাবিক নিয়মে পাসপোর্ট হাতে পেতে মাসের পর মাস পার হলেও দালালদের মাধ্যমে দ্রুতই মিলছে পাসপোর্ট। দালাল চক্রের সাথে কিছু কর্মচারী যোগসাজশের কথা স্বীকার করে পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেছেন, অভিযোগের প্রমাণ পেলেই নেওয়া হবে ব্যবস্থা।
আপনার 15 দিন, আর আমরা যাদের দিলে আমরা 4 দিনে দিতে পারি। কিভাবে এটা অফিসের লগে আমগো টাকা খরচ করে দিতে হবে। আগারগাঁও পাসপোর্ট অফিসের আশপাশে দালাল চক্রের অবস্থান নতুন নয়। ফটোকপির দোকান বা স্টুডিও ঘিরে পরিচালিত হচ্ছে দালালদের কর্মযজ্ঞ। কেউ আসলে হয়তো ফর্ম টর্ম ফিল আপ করে যা যা দরকার করে দেয়। অবজেকশন দিয়েছিল, পরে ধরে নিয়ে আটকে রাখছিল, পরে ছেড়ে দিয়েছে। সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা দিলেই স্বাভাবিক সময়ের চেয়ে অনেক আগে মিলবে পাসপোর্ট। দালাল চক্রের এই সদস্যের বক্তব্যের সত্যতাও মিলল পাসপোর্ট করতে আসা অনেকের সাথে কথা বলে। আমি এ পর্যন্ত 3 দিন আসলাম, তৃতীয়বারের মতো দেখি আজকে দিয়ে কি হয়। আগেও কিন্তু দালাল দিয়ে করিয়েছি, তা আমার পাসপোর্ট আমি 15-16 দিনেই পেয়ে গেছি। কোনো ভোগান্তি আমাকে ভোগ করতে হয় নাই। যারা সরাসরি দিয়েছে তাদেরটা যদি বের হয়েছে 2 মাসে, দালালের মারফতে করলে দেখা যাচ্ছে বের হয়েছে 15 দিনে। অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলছেন, পাসপোর্ট অফিস দালাল মুক্ত করতে সর্বোচ্চ চেষ্টার পরও শতভাগ সফলতা আসছে না। আমাদের এখানে ডিপার্টমেন্টে কিন্তু অনেকগুলো আমি চাকরিচ্যুত করছি, পানিশমেন্ট দিয়েছি বিভিন্ন পর্যায়ে। আমি এখানে আমার 100% সবাই যে স্বচ্ছতার সঙ্গে কাজ করতেছে আমি এটা ক্লেম করি না, কিন্তু কথা হলো যে দুষ্টু যারা ধরা পড়ছে, দুষ্টু ধরা পড়লে আমরা পানিশমেন্ট দেবো। এদিকে বর্তমানে যারা মেশিন রিডেবল পাসপোর্ট নবায়ন বা নতুন করছেন, তাদের পাসপোর্ট হাতে পেতে 3 থেকে 6 মাস পর্যন্ত লেগে যাচ্ছে। 7 মাস ধরে কেন আসতেছি যাইতেছি, আবার আসতেছি যাইতেছি, এরকমই আমার দিন যাইতেছে। আমি জানুয়ারি মাসের 26 তারিখে রিনিউ করার জন্য দিয়েছি। মাঝখানে বেশ কয়েকবার আসছি, মানে চেক করার জন্য, না হয় নাই রেডি হয় নাই। তারিখ দিয়েছিল, তারিখের সময় এসব পাইনি, পরে মাঝখানে আরেকবার আসছিলাম, তখনও পাইনি, এখন 2.5 মাস পরে প্রায় পাইছি। অধিদপ্তর বলছে, করোনার কারণে পুলিশ ভেরিফিকেশন দেরিতে আসায় কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে পাসপোর্ট প্রত্যাশীদের। আবেদন জমা হলেই তো প্রিন্ট হয় না, তা যখন পুলিশ ডিপুটি আমরা ধরেন পাঠালাম, তা সেই সময়ে আপনার তো করোনার ছুটি শুরু হয়ে গেল, ওইগুলো তো ইস্যু হয় নাই। তবে ই পাসপোর্ট পেতে নেই তেমন ভোগান্তি, সময় মতোই পাসপোর্ট হাতে পাচ্ছেন সবাই। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাড়তি টাকা নেওয়ার প্রবণতা, কর্মচারীদের অবহেলা এবং দালাল সিন্ডিকেট চক্রের দৌরাত্মে দেশের অধিকাংশ জেলায় সময় মতো পাওয়া যায় না পাসপোর্ট। নওগাঁ, লক্ষ্মীপুরে জরুরি ক্যাটাগরির পাসপোর্ট 1 মাসও মেলে না। সাধারণ ক্যাটাগরি লেগে যায় 6 থেকে 8 মাস। ভুক্তভোগীরা বলছেন, কারো কাছে অভিযোগ করেও সমাধান পাওয়া যায় না। মাসের পর মাস ঘুরতে গিয়ে শেষ হয়ে আসে ভিসার মেয়াদও। নওগাঁর খাস নওগাঁ মৃধাপাড়ার বাসিন্দা আব্দুল হান্নান চিকিৎসার জন্য 12 বছরের মেয়েকে নিতে হবে বিদেশে, তাই জরুরি ভিত্তিতে তার পাসপোর্ট করাতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সহ হান্নান নওগাঁ পাসপোর্ট অফিসে জরুরি পাসপোর্টের জন্য আবেদন করেন 26 আগস্ট। পাসপোর্ট হাতে পেয়েছেন 18 অক্টোবর। তাতেও মায়ের নাম ভুল, সংশোধনের জন্য লাগবে আরও সময়। হান্নানের মতো এমন অভিযোগ আরও অনেকেরই। তুমি আবার নতুন করে ফর্ম জমা দাও এবং তুমি যেটা ভুল ছিল ওটা সংশোধন করে লিখে দাও। 3 বার আসছি, সারাটা দিন এখানে ওয়েট করছি। উনি আমাকে বলছে, সিল মারার সময় আপনার কত টাকা নিয়েছিল? আমি বলছি 100 টাকা নিছে। বলছে যে ওরা টাকা নাই তো আমরা কি হয়েছে, আমরা কি বসে বসে টাকা নেই? ভুক্তভোগীদের অভিযোগ, দালাল ছাড়া কেউ সেবা নিতে গেলে শুরু হয় সময়ক্ষেপণ, বাড়তি টাকা আদায় এবং হয়রানি। আমাকে বলছে 1 মাস সময় লাগবে, 1 মাসের ভিতর পাসপোর্ট পাবি। 8-9 মাস হচ্ছে, আমি এখন পর্যন্ত কোনো পাসপোর্ট পাইনি। লক্ষ্মীপুরে সময় মতো পাসপোর্ট না পেয়ে নানা সমস্যায় পড়েছেন আবেদনকারীরা। কেউ চিকিৎসার জন্য বিদেশ যেতে পারছেন না, আবার কারো শেষ হয়ে যাচ্ছে ভিসার মেয়াদ। ভিসা ক্যান্সেল হয়ে যায় পাসপোর্টের কারণে, আমরা বিদেশ যেতে পারছি না। এমআরপিতে করোনার পরে পাসপোর্ট পাইতে একটু সমস্যা হচ্ছে, তবে যাদের ক্ষেত্রে যাদের পাসপোর্ট দরকার, ইমার্জেন্সি দরকার, সেই পাসপোর্টগুলো আমরা মেল করে জনগণকে আনায় দিচ্ছি। দেখা গেছে যে অনেক পাসপোর্ট পড়ে আছে, লোকজন এসে নিচ্ছে না, যে এদের দরকার নাই। ঝালকাঠি আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকেও পাসপোর্ট পেতে লাগছে অতিরিক্ত সময়, যদিও করোনার কারণে আবেদনের চাপ কম। তবে ব্যতিক্রম পঞ্চগড় আঞ্চলিক পাসপোর্ট অফিস, দ্রুত সেবা পেয়ে সন্তুষ্ট আবেদনকারীরা। খাদিজাতুল কুবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। 90-এর দশকে ছিলেন ফেরিওয়ালা। 2014 সালে জন্ম সনদ, পাসপোর্ট, পরিচয়পত্র বদলে হয়ে যান নবাব সলিমুল্লাহ নাতি নবাব খাজা আলী হাসান আসকারি। নবাবদের সম্পদ খুঁজে বের করে ঢাকা নারায়ণগঞ্জে করেন 20 একর জমি দখলের চেষ্টা। পুলিশে চাকরি ও বিদেশে পাঠানোর নামে হাতিয়ে নিয়েছেন 6 কোটি টাকা। প্রতারণা মামলায় গ্রেপ্তারের পর জানা গেছে এসব চাঞ্চল্যকর তথ্য।
গাইবান্ধার প্রাথমিক স্কুলের শিক্ষক মিজানুর রহমান প্রামাণিক 2017 সালে তাকে সেখানে দেশের সবচেয়ে বড় মাদ্রাসা নির্মাণের প্রস্তাব দেয় হাসান আশকারি। কাগজপত্র তৈরির নামে হাতিয়ে নেয় 4.5 লাখ টাকা। আমি বিভিন্ন ব্যক্তিগতভাবে প্রতিষ্ঠানের পক্ষে বিভিন্ন জনের কাছ থেকে টাকা নিয়ে দিয়েছি। সেখানে আমার টাকার সংখ্যা হচ্ছে 4,50,000 টাকা আমি এই কাগজপত্র পারপাসে দিয়েছি। স্থানীয়দের সঙ্গে পরিচিত হওয়ার পর আইজিপির আত্মীয় পরিচয় দেয় পুলিশে চাকরির প্রস্তাব। আর এভাবেই ব্যবসায়ী বাবুর কাছ থেকে আত্মসাৎ করে 6 লাখ টাকা। আমার একটা বাড়ি ছিল, ওটা বিক্রি করি, তাদেরকে আমি টাকাটা দিয়ে দিয়েছি। এখন আমি পথের ফকিরের থেকেও খুব একটা করুণ অবস্থার মধ্যে আছি। 3.5 কোটি টাকা হাতিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয় মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চাকরি দেওয়ার কথা বলে। আর এ ঘটনায় মামলা হলে গ্রেপ্তার করা হয় নবাব সলিমুল্লাহর নাতি পরিচয় দেয়া আসকারি। কাউন্টার টেরোরিজম ইউনিট বলছে দীর্ঘদিন পুরান ঢাকায় থেকে নবাবদের নিয়ে খোঁজ খবর নিয়েছে সে। পরে নিজেকে নবাব সলিমুল্লাহর নাতি ও আমানুল্লাহ আসকারির ছেলে পরিচয় দিতে শুরু করে সে। তবে ইতিহাস বলছে আমানুল্লাহর কোনো ছেলেই ছিল না। এটা নিজেকে নবাব বলে পরিচয় দিই, তার চেহারা টেহারা যেহেতু সুন্দর, লম্বা চওড়া, তো নিজেকে সে ওইভাবে পরিচালিত করেছে এবং বিভিন্ন জায়গায় আস্তে আস্তে নবাব বলে পরিচয় দেয়। এবং এই নবাব পরিচিত হতে গিয়ে তার যে সকল উপাদান প্রয়োজন সে সবগুলাই ব্যবহার করেছে এবং আস্তে আস্তে নিজেকে নবাব বলে সে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। জন্ম সনদ, পাসপোর্ট, এনআইডিও বানিয়েছেন আমানুল্লাহ ছেলে পরিচয়ে। পরে এসব ব্যবহার করে খুঁজে বের করেন নবাবদের বিরোধপূর্ণ বা দখল হওয়া জমি। খোঁজ পান নারায়ণগঞ্জের নবাব আসকারি জুট মিলস ও পরিবাগের মেঘনা মডেল সার্ভিস সেন্টারের। জুট মিলের 18 একর জায়গা দখলে হাইকোর্টে মামলা করেন 5টি। আর মেঘনা মডেল সার্ভিস সেন্টারের জমি জিম্মায় নিতে আবেদন করেন ওয়াকফ প্রশাসকের কার্যালয়ে। আশকারি জুট মিল নামে একটা জুট মিল আছে, সেখানে গিয়ে সে ছবি তুলেছিল। হাসান আশকারি ওই জুট মিল যে তার, এটা বিভিন্ন জায়গায় বলে বেরিয়েছে। আসলে এটাও এক ধরনের প্রতারণা। এখানেই শেষ নয়, ঢাকা 10 আসনের উপনির্বাচনে লড়েছেন হারিকেন প্রতীকে। একাদশ সংসদ নির্বাচনে স্ত্রীকে প্রার্থী করেছেন চুয়াডাঙ্গা 1 আসনে। তার বিরুদ্ধে এ পর্যন্ত 3টি মামলার তথ্য পেয়েছে সিটিটিসি। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন 1 ঘন্টার বিরতিহীন সংবাদ। সংবাদে আরো যা থাকছে। দীর্ঘদিন পর আজ খুলছে জাতীয় চিড়িয়াখানা। মানতে হবে করোনা স্বাস্থ্যবিধি। 7 মাসে জন্মেছে 115 প্রাণী। সেচ মৌসুমেই ব্যারেজের গেট বন্ধ, শুকিয়ে ধুধু বালু চরে তিস্তা। কর্মহীন অসংখ্য জেলে, আসছে পুনর্বাসনের প্রকল্প। এ মাসে 2 সপ্তাহ মশার ওষুধ ছিটায়নি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ওষুধ মজুদ না থাকার কারণ দাঁড় করিয়েছে সংস্থাটি। এতে মশার উপদ্রব বেড়েছে বলে দাবি কাউন্সিলরদের। ফলে ডেঙ্গুর ঝুঁকি দেখছেন কীটতত্ত্ববিদেরা। তবে ঢাকা দক্ষিণের মেয়র বলছেন এখন মশা মারার ওষুধের সংকট নেই। সন্ধ্যা বা রাত, এমনকি দিনেও মশার কামড় থেকে রেহাই নেই। দক্ষিণ ঢাকার ফুটপাত থেকে বাসাবাড়ি সব জায়গায় বেড়েছে মশার উপদ্রব। প্রায় মাসখানেক মশার যন্ত্রণা বেশি থাকার অভিযোগ নগরবাসীর। তাদের দাবি ঠিকমতো ওষুধ ছিটানো হয় না। মাঝখানে একটু কম ছিল মশার ওষুধ দেওয়ার কারণে, কিন্তু এখন মশাটা অতিরিক্ত পরিমাণে বাইরে গেছে। মশার ওষুধ যখন দিচ্ছিল তখন মশার উপদ্রবটা একটু কম ছিল, বাট এখন দেওয়া হচ্ছে না, তো মশার উপদ্রবটা এখন বাড়ছে। সন্ধ্যার পরে মশার কামড়ে একদম সিলাই ফেলা। দক্ষিণ সিটির কাউন্সিলররাও বললেন 2 সপ্তাহেরও বেশি সময় শুধু ভিআইপি এলাকা ছাড়া উড়ন্ত মশার ওষুধ ছিটানো হয়নি। এতে নগর ভবনের উদাসীনতাকে দুষছেন অধিকাংশ কাউন্সিলর। নগর ভবনের যে সকল কাজগুলো হচ্ছে সেটা আমার চোখে ভালো লাগেনি। আমি এটাকে একেবারেই অপছন্দ করি, কারণ আমরা সেবা দেওয়ার জন্য এখানে এসেছি। আমরা কাউন্সিলর, আমাদের সাথে মিটিং করে একটু কথাবার্তা বলা উচিত ছিল যে আমরা এটা বন্ধ করে দিব। হঠাৎ করে আমাদেরকে বলে দিল যে না, এটা কিছুদিন বন্ধ থাকবে। কিছুদিন বন্ধ ছিল, অল্প কিছুদিন ওষুধের স্বল্পতার জন্য, এটাও একটা কারণ হতে পারে। তবে আমার কাছে মনে হয় যে আমাদের অতিবৃষ্টি হচ্ছে, মানে পানি জমে থাকাটা তো মশা উৎপন্নের একটা বড় কারণ। নগর ভবন সূত্র বলছে উড়ন্ত মশা নিধনের ওষুধ শেষ হয়ে গিয়েছিল, তাই 2 সপ্তাহ ছিটানো বন্ধ ছিল। তবে মেয়রের দাবি এখন ওষুধের সংকট নেই, মান যাচাই করে ভালো ওষুধ আনতে একটু সময় লেগেছে।
বিকেলে যেটা মাগরিবের সময় ধোয়া ছিটানো হতো, মাত্র 1 ঘন্টা মাগরিবের সময় যখন মশাটা উড়ে যেত, সেটা আসলে কোনো কার্যকারিতা ছিল না। আমরা দুপুর 2:30 থেকে আমরা এই ধোয়া ছিটিয়ে অ্যাডাল্টিসাইডিং যেটা বলা হয় এই মশাটা আরম্ভ করেছি। ওষুধের মজুদ নিয়ে অন্তত 1 বছর আগে পরিকল্পনা করা উচিত ছিল বলে মনে করেন কীটতত্ত্ববিদ। এই গাফিলতিতে ডেঙ্গু ঝুঁকি বেড়েছে। এডিস মশা নিয়ন্ত্রণে যে কীটনাশকগুলো আগামী বছর ব্যবহৃত হবে সেটির এবছরই গুণগত মান যাচাই করে পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করে যদি ক্রয় প্রক্রিয়াটাতে সম্পন্ন করা যায় তাহলেই কিন্তু আমাদের আগাম প্রস্তুতি নেওয়া সম্ভব। তাহলে যে বছর যে সময়ে যে কীটনাশকটি প্রয়োজন সেটিকে প্রয়োগ করা যাবে। এদিকে আগস্ট সেপ্টেম্বরে ডেঙ্গু রোগী কম থাকলেও বেড়েছে অক্টোবরে। সেপ্টেম্বরে ঢাকায় ডেঙ্গু আক্রান্ত হয়েছে 47 জন, অক্টোবরে 147 জন। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নোয়াখালীর বেগমগঞ্জের একলাশপুরে বিবস্ত্র করে নারী নির্যাতনের ঘটনায় আরও এক আসামি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে এ ঘটনায় মোট 9 আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল। মামলা তদন্ত কর্মকর্তা জানান, মামলার 4 নম্বর আসামি ইসরাফিল হোসেনকে 4 দিনের রিমান্ড শেষে শনিবার বিকেলে আদালতে তোলা হয়। পরে সন্ধ্যায় ইসরাফিল আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দেন। জ্যেষ্ঠ বিচারিক হাকিম সোহেব উদ্দিন খান আসামির জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে জেলা কারাগারে পাঠানো হয়। এছাড়া এই ঘটনার মূল হোতা দেলোয়ার বাহিনী প্রধান দেলোয়ার হোসেনকে অন্য একটি হত্যা মামলায় 4 দিনের রিমান্ড শেষে আজ আদালতে তোলা হবে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাইদুর রহমান পায়েল হত্যা মামলার রায় আজ। 4 অক্টোবর ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায়ের জন্য এদিন ধার্য করেন। 2018 সালের 21শে জুলাই পায়েলকে হত্যা করে সেতুর ওপর থেকে মরদেহ ফেলে দেওয়ার অভিযোগ ওঠে হানিফ পরিবহনের বাস চালক, তার সহকারী ও সুপারভাইজারের বিরুদ্ধে। 23শে জুলাই মুন্সিগঞ্জ উপজেলার ভাটেরচর সেতুর নিচের খাল থেকে উদ্ধার করা হয় পায়েলের মরদেহ। মামলার এজাহারে বলা হয়, হানিফ পরিবহনের বাসে করে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন পায়েল। গজারিয়া এলাকায় গাড়ি থেকে নেমেছিলেন তিনি। দৌড়ে বাসে ওঠার সময় দরজার সঙ্গে ধাক্কা লাগলে জ্ঞান হারান পায়েল। নাকমুখ দিয়ে রক্ত বের হতে দেখে দায় এড়াতে ভাটেরচর সেতু থেকে নিচের খালে তাকে ফেলে দিয়ে বাস নিয়ে ঢাকায় আসেন চালক ও সুপারভাইজার। এলাকা ভিত্তিক উন্নয়নে বিত্তশালীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে দেশে দারিদ্র্য থাকবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে মুজিববর্ষে গৃহহীন মানুষকে সচিবদের গৃহ উপহার কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় পাশের মানুষটিকে ভালো রাখতে সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধানমন্ত্রী। গৃহহীন 160টি পরিবারকে মুজিববর্ষে ঘর তৈরি করে দিয়েছেন সরকারের 80 জন সচিব। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপকারভোগী পরিবারের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে নতুন ঘরের চাবি হস্তান্তর করেন তারা। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাথা গোঁজার ঠাঁই পেয়ে কৃতজ্ঞতা জানান দীর্ঘদিন রোদ বৃষ্টি ঝড়ে কষ্ট পাওয়া দরিদ্র পরিবারগুলো। আগে তো কষ্ট ছিল, এখন তো খুব সুখ শান্তি, পাকা ঘর, আবার কারেন্ট বিদ্যুৎ আছে। সকাল বানিয়ে থাকতাম দাঁড়িয়ে অনেক দুঃখ করেছি। সচিবদের উদ্যোগের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, একটা গৃহহীন পরিবারকে ঠিকানা তৈরি করে দেয়া মহৎ উদ্যোগ। আজকে যে মানুষগুলির পাশে দাঁড়িয়েছে তাদের একটা মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছে, একটা ঘর করে দিয়েছে, মানুষ একটা ঘর আছে, যে একটা ঘর করে দিয়েছে, এটা একটা মহৎ কাজ আপনারা করেছেন। সেজন্য আমি আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আশা করি ভবিষ্যতেও সবাই আপনাদের পদাঙ্ক অনুসরণ করবে। আর যারা একটু বিত্তশালী তারা একটু পাশে দাঁড়ালে মানুষ তাড়াতাড়ি আরও সুন্দর জীবন পেতে পারে। শেখ হাসিনা বলেন, ৭৫ পরবর্তী ক্ষমতাসীনরা নিজেদের ভোগবিলাসে ব্যস্ত থাকায় মানুষের ভাগ্য পরিবর্তন করতে পারেনি। বর্তমান সরকার করোনার ধাক্কা সামলে নির্ধারিত লক্ষ্য বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী। দারিদ্র্যের হার আমরা কমিয়েছি, কিন্তু আমরা আরও কমাতে চাই। লক্ষ্য ছিল আমাদের যে 2021 সালের মধ্যে আমরা একেবারে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত ঘোষণা দেব। করোনা ভাইরাসের কারণে হয়তো আমরা সেটা পারিনি, কিন্তু আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে, অব্যাহত থাকবে।
তৃতীয় মেয়াদে সরকার গঠনের আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ছিল একটি মানুষও গৃহহীন থাকবে না। চলতি অর্থবছরে প্রায় ৬০,০০০ পরিবারকে ঘর তুলে দিচ্ছে সরকার। ১৯৯৭ সাল থেকে এভাবেই পুনর্বাসিত হয়েছে প্রায় ৩.৫ লাখ গৃহহীন পরিবার। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আলুর দাম নিয়ন্ত্রণে অভিযানে নেমেছে র্যাব। শনিবার রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ৭ ব্যবসায়ীকে ৪,৩০,০০০ টাকা জরিমানা করেছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এই পাইকাররা আলু বিক্রি করছে কেজি প্রতি ৩৮ টাকায়, যদিও সরকার দাম ঠিক করে দিয়েছে সর্বোচ্চ ৩০ টাকা। ব্যবসায়ীদের দাবির মুখে দ্বিতীয়বার আলুর দাম নির্ধারণ করে কৃষি বিপণন অধিদপ্তর। এরপরও বেশি দামে আলু বিক্রি হচ্ছে। ৩৫ টাকা কেজিতে বিক্রির কথা থাকলেও ২ সপ্তাহ পরেও বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৫০ টাকায়। অবশেষে আলুর বাজার নিয়ন্ত্রণে মাঠে নামল র্যাব। কৃষি বিপণন অধিদপ্তরের সহযোগিতায় মোহাম্মদপুর কৃষি মার্কেটের আলুর পাইকারি বাজারে অভিযান চালালো ভ্রাম্যমাণ আদালত। এ সময় পাইকারিতে ৩০ টাকার পরিবর্তে ৩৮ টাকা কেজিতে আলু বিক্রির প্রমাণ মিলেছে। জরিমানা করা হয়েছে ৭ পাইকারকে। পাশাপাশি ভবিষ্যতে বাড়তি মুনাফা না করার মুচলেকা নেওয়া হয়েছে। আমরা যে দোকানগুলোকে দেখেছি এখানে যে ৩০ টাকা পাইকারি মূল্য নির্ধারণ করে দেওয়া হয়েছে সরকার থেকে, কিন্তু আমরা দেখলাম, আমরা এখন পর্যন্ত ৩টা দোকান দেখেছি, সেখানে কিন্তু প্রতিটা দোকানেই সরকার নির্ধারিত যে দাম তার থেকে কিন্তু ১০ থেকে ১২ টাকা প্রতি কেজিতে কিন্তু বেশি নেওয়া হচ্ছে। তবে অভিযান নিয়ে ভিন্ন মত আলুর পাইকারি বিক্রেতাদের। তাদের যুক্তি, হিমাগার থেকেই কিনতে হয়েছে বেশি দামে। আইন অমান্য করলে জরিমানা হওয়াই উচিত, কিন্তু আমার হিসেবে আমার করলে ঠিক হয় না। আমি একটু ছোট দোকান। আপনারা যদি হিমাগার কন্ট্রোল করতে পারেন তাহলে তো আমাদের এখানে কোনো লস নাই। যখন আমরা ২০ টাকা কেজি আলু বিক্রি করছি তখন আমরা ১ টাকা কমিশন পাইছি, আর আজকে আমরা ৪০ টাকা কেজি আলু বিক্রি করে কিন্তু ১ টাকা কমিশন, সাথে এখন ৫০,০০০ টাকা জরিমানা। সেটার দায়ভারটা কে নেবে? শুধু পাইকারিতে নয়, খুচরা বাজারেও নজরদারি করা হচ্ছে বলেও দাবি র্যাবের। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইউরোপের সঙ্গে এখনই বিমান চলাচল বন্ধ করছে না বাংলাদেশ। পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন জানান, বিশ্বের বিভিন্ন দেশে করোনার দ্বিতীয় দফা সংক্রমণের পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখছে ঢাকা। এছাড়া সচিব বলেন, বিদেশ ফেরতদের কোয়ারেন্টাইন নিশ্চিত করা সহ এই ব্যবস্থা আরও বাড়াতে রোববার আন্তঃমন্ত্রণালয় বৈঠক বসছে। ইউরোপের বিভিন্ন দেশে করোনা ভাইরাসের দ্বিতীয় দফায় সংক্রমণ হচ্ছে। এরই মধ্যে নতুন করে লকডাউনে গেছে স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস। পরিস্থিতি বিবেচনায় ইউরোপের সঙ্গে আকাশপথে যোগাযোগ বাংলাদেশ অব্যাহত রাখবে কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। পররাষ্ট্রমন্ত্রী জানান, এখনই যোগাযোগ বিচ্ছিন্ন করার মতো ঘটনা তৈরি হয়নি। আমরা তখন একটা আবেদন করেছিলাম প্রবাসীদের যে আপনারা এই আপদকালীন সময়ে পারলে যেখানে আছেন ওখানেই থাকেন। অবস্থার প্রেক্ষিতে আমরা বিবেচনা করব কি করা যায়। তবে আমরা যত চাই ওপেন আপ হোক, আমরা দেশে তো মোটামুটি খুব ভালো। সচিব জানান, দেশে দ্বিতীয় দফা সংক্রমণের ঝুঁকি কমাতে বিদেশ ফেরতের ব্যাপারে এবার কঠোর সতর্কতা নেওয়া হবে। সবার কোয়ারেন্টাইন নিশ্চিত করা হবে। ফ্লাইট বন্ধ করার আমাদের আপাতত কোনো ইয়ে নেই। আগামী রোববারে একটা মিটিং কল করেছি ইন্টারমিনিস্ট্রিয়াল, যেটা আমরা আগেও করেছি কয়েকবার। তো সেখানে আমরা এই জিনিসগুলো আলোচনা করব, ইনক্লুডিং কোয়ারেন্টাইন ফেসিলিটিসগুলো আমরা যেভাবে আগে রেডি করেছিলাম সেগুলোর প্রিপেয়ারনেস বাড়ানোর চেষ্টা করব। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মার্চে বিদেশ ফেরতদের জন্য কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হলেও প্রবাসীরা আপত্তি জানায়। নাফিজুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সেচ মৌসুমে ব্যারেজের সবকটি গেট বন্ধ থাকায় শুকিয়ে গেছে তিস্তা নদী। নদীর বুকে ছুটে চলা জেলেদের নেই কর্মব্যস্ততা। উপার্জনের পথ বন্ধ হওয়ায় বেকার হয়েছেন জেলেরা। এদিকে বাঁধে আশ্রয় নেওয়া ৫০০ পরিবারকে সরে যাওয়ার নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। তবে দ্রুত পুনর্বাসনের আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। রংপুর, দিনাজপুর ও নীলফামারীর ১,১১,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধায় নির্মাণ করা হয় তিস্তা ব্যারেজ। গত বছর ইরিবোরো চাষে নদীর ২,০০০ কিউসেক পানি দিয়ে ৫০,০০০ হেক্টর জমিতে সেচ সুবিধা দেয়া হয়। তবে ব্যারেজের সবকটি গেট বন্ধ থাকায় বাঁধের ভাটির দিকে ধু বালুচরে পরিণত হয়। চলতি মৌসুমে একই অবস্থা। এতে তিস্তাপাড়ের সহস্রাধিক মৎস্যজীবী বেকার হয়ে পড়েছে। নদী ভাঙনে ভিটেমাটি ও ফসলি জমি হারিয়ে নিঃস্ব হয়ে বাঁধে আশ্রয় নিয়েছে প্রায় ৫০০ পরিবার। সম্প্রতি তাদের সরে যেতে নোটিশ দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। এরা প্রতি বছরই ভাঙনের শিকার হয় এবং বাঁধে আশ্রয় নেয়। তো আমরা হিসাব করে দেখেছি, এরকম আমাদের ৪০ কিলোমিটার বাঁধের উপরে
প্রায় 500 অবৈধ বাড়িঘর রয়েছে। আমরা তাদেরকে ইতিমধ্যে চিঠিও দিয়েছি। এ নিয়ে আতঙ্কে রয়েছে ভিটেমাটি হারা মানুষগুলো। 3-4 মাস পানি থাকে না, তখন আমাদের অনেক কষ্ট হয়, পরিবারের চলা খুব কষ্ট হয়, মাছ পাওয়া যায় না। বাঁধের পাশে এসে আমরা দাঁড়িয়েছি, আমাদের সরকার যদি আমাদের ক্ষতিপূরণ কোনো কিছু না দেয়, কোনো দোষের বার না নেয়, তাহলে তো আমরা চলতে পারবো না। তবে প্রশাসন বলছে বাঁধে আশ্রয় নেওয়াদের পুনর্বাসনে 8,000 কোটি টাকায় তিস্তা ব্যারেজ উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পটা অনেকে আছে, আমরা এটা চেষ্টা করতেছি সবাই মিলে, হয়তো বা পাশ হলে আগামী বছর বা পরের বছর স্থায়ীভাবে এই তিস্তা পারে যারা লোকজন আছে তাতে একটা সমাধান হবে। 1990 সালের 5 আগস্ট ব্যারেজের কার্যক্রম চালুর পর উত্তরের অন্যতম একটি পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পায় তিস্তা ব্যারেজ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ থেকে দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে জাতীয় চিড়িয়াখানা। তবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মুজিববর্ষ উপলক্ষে আজও প্রতি মাসের প্রথম রোববার প্রবেশ ফ্রি করা হয়েছে। 7 মাস পর খুলছে জাতীয় চিড়িয়াখানা। করোনা সংক্রমণ ঠেকাতে গেল 20 মার্চ দর্শনার্থীদের জন্য বন্ধ করা হয় এই বিনোদন কেন্দ্র। এ সময়ে বানর, হরিণ, গাধা, ময়ূর সহ অনেক পরিবারে এসেছে নতুন অতিথি। জন্ম হয়েছে 115টি প্রাণীর। চিড়িয়াখানা খোলা উপলক্ষে নতুন করে সাজানো হয়েছে চারপাশের পরিবেশ। করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা থাকায় প্রবেশ ও অবস্থানের সময় সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে। দর্শনার্থীদের মাস্ক ও একমুখী পথ ব্যবহারের পাশাপাশি খাবার নিয়ে প্রবেশ না করার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। যখন ঢুকবে সেটা ফুটপাতের মধ্যে দিয়ে ঢুকতে হবে, সেখানে হ্যান্ড স্যানিটাইজার থাকবে, সেখানে থার্মাল স্ক্যানার থাকবে। একমুখী পথ আমরা অনুসরণ করতে বলেছি, জটলা যাতে না পাকে, ক্রসিং যাতে না হয়। এদিকে গেল 7 মাস চিড়িয়াখানার পশু পাখিদের শান্ত পরিবেশে দিন কেটেছে। সার্বক্ষণিক নজরদারিতে ছিলেন সেখানকার কর্মীরা। করোনার সময় আমি দেখলাম যে এদের খুবই নিরিবিলি শান্ত একটা সুন্দর পরিবেশে এবং খেলাধুলার মাধ্যমে এদের সময়টা খুবই ভালো কাটছে। এখন যেন নিউট্রালে আছে, এখন স্বাভাবিকভাবে আছে, তখন এতে চঞ্চলতা বাড়বে, অত একটু উত্তেজিতভাবে থাকবে, চলাফেরা করবে। এই প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে জাতীয় চিড়িয়াখানা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধুলা শহরে পরিণত হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দর। অতিরিক্ত ধুলার কারণে পরিবেশ দূষণের পাশাপাশি দেখা দিচ্ছে শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা রোগ ব্যাধি। তবে ধুলার প্রকোপ কমাতে তেমন কোনো উদ্যোগ নেই প্রশাসনের পক্ষ থেকে। দূষণে অতিষ্ঠ হিলি স্থলবন্দরের লোকজন। ধুলায় ঢেকে গেছে গাছপালা, বাড়িঘর। একদিকে গাড়ির ধোঁয়া, অন্যদিকে সড়ক সংস্কারের জন্য ফেলে রাখা ইটবালুর স্তূপ। সব মিলে নাজেহাল পথচারী। মাস্ক পরেও অতিরিক্ত দূষণের হাত থেকে রেহাই পাচ্ছে না মানুষ। আক্রান্ত হচ্ছেন শ্বাসকষ্টজনিত নানা রোগে। মাঝে মধ্যে লোক দেখানো পানি ছিটানো ছাড়া আর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। এত পরিমাণ ধুলা আমি দোকানে বসে থাকতে পারতেছি না, মাস্ক দিয়েও কোনো কাজ হচ্ছে না। যখন গাড়ি ঘোড়াগুলো চলে একদম ধুলায় অন্ধকার থাকে, অফিসে সব সময় ধুলার একটা স্তর পড়ে থাকে। ধুলার দূষণ কমাতে পর্যাপ্ত সরঞ্জাম না থাকার কথা স্বীকার করে পৌর মেয়র বলেছেন, এ বিষয়ে মন্ত্রণালয়ের কাছে আবেদন করা হয়েছে। একটি পানি দেবার জন্য সাধারণভাবে যেটি ব্যবস্থা গ্রহণ করা হয় সেটি করেছি, সেটি চলমান। তবে এটি দিয়ে আসলে আমরা জনগণের যেটি প্রত্যাশা সেটি পূরণ করতে পারছি না। যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আমরা তাদেরও দৃষ্টি আকর্ষণ করছি এবং আমরা আমাদের স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এটি অবহিত করেছি। ধুলাবালি থেকে বাঁচতে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। যাদের অ্যাজমা নাই তাদের অ্যাজমা ডেভেলপ করতে পারে, নিউমোনিয়া হতে পারে, ব্রঙ্কাইটিস হতে পারে, নানা কমপ্লিকেটেড ডিজিজ লাংসের হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অবশ্যই ধুলাবালির যুক্ত এরিয়াতে গেলে মাস্ক পরিধান করবে এবং বাসায় এসে মুখ হাত পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলবে। প্রতিদিন ৩,৫০০ যানবাহন চলাচল করে এই রাস্তায়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
ভারত থেকে নেমে আসা হঠাৎ পাহাড়ি ঢল ও বৃষ্টিতে ফুলগাজীতে মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। নদীর পানি বিপদসীমার 293 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফাটল দেখা দেয় বন্যা নিয়ন্ত্রণ বাঁধের আরও বেশ কয়েকটি স্থানে ভাঙন দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আরও জানাতে ফেনী থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, প্লাবিত এলাকায় এখনকার পরিস্থিতি কেমন দেখছেন আপনি? গত রাত 11:30টার দিকে পাহাড়ি ঢলে এখানকার যে মুহুরী যে নদী আছে এটির বাঁধের উপর দিয়ে পানি প্রবাহিত শুরু হয়েছিল। কয়েকটি জায়গায় আসলে ভাঙনটা হয়েছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ভাঙন কবলিত এলাকায়। সেখানে রাত থেকে আসলে প্রচন্ড বেগে পানি প্রবাহিত হওয়ার কারণে এখানে বড় ধরনের একটি ভাঙন দেখা দিয়েছে। আর সে প্রেক্ষিতে এখানকার যিনি জনপ্রতিনিধি আছেন তিনি দাবি করছেন যে এই এলাকার প্রায় 1000 খানিক মানুষ পানির মধ্যে রয়েছেন এবং এখান থেকে আসলে এই বাঁধের 2 থেকে 3 জায়গায় কিন্তু এই ভাঙনটা রোপা ধানগুলো আসলে নষ্ট হয়ে গেছে। আপনি জানেন যে কিছুদিনের মধ্যেই এই পাকা ধানগুলো তারা ঘরে তোলার কথা ছিল, কিন্তু আজকের এই বন্যার প্রেক্ষিতে আজকে ধান নষ্ট হলো এবং এখানকার যে মাছের আজকে ধান নষ্ট হলো এবং এখানকার যে মাছের যে ঘের আছে, বিভিন্ন পুকুর আছে, মানুষের গর্ভাবতী আসলে পরিমাণে স্রোত দেখা দিচ্ছে। পাশে একটি বিল্ডিং রয়েছে, সেটিও আসলে কিছুক্ষণের মধ্যে হয়তো যে স্রোত দেখা যাচ্ছে এটা অব্যাহত থাকলে হয়তো ভেঙে যেতে পারে। আর এখানে আসলে অনেক মানুষই পানিবন্দী আছে। তারা এই মুহূর্তে আমরা আসলে পানি উন্নয়ন বোর্ডের কর্তৃপক্ষের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আসলে কেউ এখনো অন দ্য স্পটে আসেননি। এখানকার যিনি এক্সিএম তার সাথে আসলে কথা বলার চেষ্টা করেছি, কয়েক দফা তাকে ফোন দেওয়া হলেও তিনি আসলে ফোন ধরেননি, ফোন কেটে দেন। এবং আমরা আসলে জানতে চেয়েছিলাম যে এখানকার যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে গত রাত 11:30 থেকে এই ভাঙনটা শুরু হয়েছে। এইখানে আসলে উনাদের পক্ষ থেকে ত্রাণ সহায়তা দেওয়ার জন্য উনারা প্রস্তুতি গ্রহণ করছেন। কিছুক্ষণ পরে এখানকার জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান তিনিও কিন্তু আসবেন এই ভাঙন কবলিত এলাকা বা বন্যা কবলিত এলাকা পরিদর্শন করার জন্য। আর এই ছিল আমার কাছে ফেনীর মুহুরী নদীর বন্যার সর্বশেষ। সমীর, আপনি ক্ষয়ক্ষতির কথা বলছিলেন ফসলের, ঠিক কি পরিমাণ, কত পরিমাণ জমির ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে? এখানকার যে কৃষি অধিদপ্তর রয়েছে বা এখানকার যে উপজেলা প্রশাসন রয়েছে তাদের সাথে আলোচনা করেছিলাম, তারা বলছেন এই ক্ষয়ক্ষতির বিষয়ে তারা আসলে একটা পরিসংখ্যান করছেন। এখনো তাদের কাছে সঠিক সেই তিনি আমাদেরকে সেটি জানাতে পারবেন। স্থানীয়ভাবে এই বাঁধটি নির্মাণের কোনো ধরনের চেষ্টা করা হচ্ছে কিনা? আমরা এখানকার যে জেলা প্রশাসক মোহাম্মদ বাজিদন তার সাথে আসলে কথা বলছিলাম, তিনি বলছেন যে বাঁধ নির্মাণ এখন যেটা আছে এটি সেটা আসলে বাঁধ নির্মাণ করা যাবে না। তিনি বলছেন বা এটি যদি পানির স্রোত বন্ধ হয়ে যায় তখন তারা একটা পদক্ষেপ গ্রহণ করবেন এই বাঁধ নির্মাণের জন্য। পর্যটন স্থান ভোলার চর কুকরিমুকরিতে নেই বিদ্যুৎ সংযোগ, ভালো রাস্তা কিংবা থাকার ব্যবস্থাও। তাই কমিউনিটি ভিত্তিক পর্যটন চালু করতে শুরু হয়েছে হোমস্টে সার্ভিস। এতে পর্যটকদের স্বল্প খরচে থাকা ও খাওয়ার সুযোগ করে দিচ্ছেন স্থানীয়রা। এর মাধ্যমে পর্যটন শিল্পের উন্নয়নের পাশাপাশি স্থানীয়দের জীবনমানের উন্নয়ন ঘটবে বলছে ট্যুরিজম বোর্ড। ভোলার চর কুকরিমুকরি, বোরা গুরঙ্গ নদীর দুপাশে যতদূর চোখ যায় সারি সারি গাছ। সবুজের এই অপার সৌন্দর্যে সহজেই মুগ্ধ হন যে কোনো পর্যটক। তাই নানা প্রতিকূলতা সত্ত্বেও অনেক দূর থেকে প্রকৃতিপ্রেমীরা ছুটে যান সেখানে। নদীপথ ছাড়া যাতায়াতের ব্যবস্থা না থাকায় এখনও বিভিন্ন নাগরিক সুবিধা থেকে পিছিয়ে এই এলাকার বাসিন্দারা। 2টা রাস্তা মাত্র মেরামত হয়েছে, আর রাস্তা তো সবগুলো কাঁচা রাস্তা। রুগী নিতে নিতে ওইদিকে মরে যেতে পারি। হ্যাঁ, মরে যাও পারতেন, মরালে লাশ, তাইলে আমাকে এনে একটা হাসপাতাল হইলে ভালো না। পর্যটকদের আকর্ষণ বাড়াতে তাই গড়ে তোলা হচ্ছে কমিউনিটি ভিত্তিক পর্যটন ব্যবস্থা, যেখানে স্থানীয়দের সম্পৃক্ত করে পর্যটকদের জন্য প্রাথমিকভাবে তৈরি করা হচ্ছে 10টি ঘর। এসব ঘরে চরের বাসিন্দাদের তত্ত্বাবধানে মিলবে কম খরচে থাকা এবং খাওয়ার সুযোগ। মানুষ যখন আসা যাওয়া করবে
তখন আমার ইনকামটা চালু হয়ে যাবে। থাকা ধরেন 350 টাকা, আর খাওয়া ধরেন 300 টাকা, ধরেন 700 টাকা পড়ে। সবসময় একটা প্রোটেকশনটা প্রয়োজন। আমরা বিভিন্ন জায়গায় গেলে আমাদের জন্য আলাদা একটা রুম ছিল, সাথে একটা অ্যাটাচড বাথরুম ছিল, সেটা আমার বেশি ভালো লাগছে। খুবই চমৎকার, যেহেতু গ্রামীণ পরিবেশে থাকা এবং খরচটা খুবই সামান্য, মাত্র 300 টাকা। কমিউনিটি ভিত্তিক এই উদ্যোগে পর্যটকেরা যেমন পাবেন ঘরোয়া সেবা, পাশাপাশি স্থানীয়দেরও আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি হবে বলছেন প্রকল্প কর্মকর্তা। এখানে টয়লেটের ব্যবস্থা নেই, পানির ব্যবস্থা নেই, সুপেয় পানির ব্যবস্থা নেই, বসার জায়গা নেই, নিরাপত্তা নেই। এই কাজগুলো আমরা করেছি এবং হোমস্টে করে দিয়েছি। ট্যুরিস্ট আসলে এখানে বহু মানুষ তার কর্মসংস্থানের সুযোগ খুঁজে পাবে। নাম্বার 2 হচ্ছে এমপ্লয়মেন্ট হলেই আপনার পভার্টি এলিভিয়েশনও হতে পারে এখানটায়। তো আমি আসলে আমি ট্যুরিজম বোর্ডের পক্ষ থেকে আমি ট্যুর অপারেটরসদেরকেও আজকে নিয়ে এসেছি। ওরা আজকে দেখে গেছে আমার সঙ্গে, এটা তারা প্যাকেজ ডিক্লেয়ার করবে। হোমস্টে সার্ভিস জনপ্রিয় করার পাশাপাশি চরের প্রাকৃতিক পরিবেশ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকেও খেয়াল রাখা হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। এই এলাকাটিতে এখনও উন্নয়নের তেমন ছোঁয়া লাগেনি, তাই পর্যটনকে প্রাধান্য দিয়ে এখানে গড়ে উঠেছে কমিউনিটি ভিত্তিক ইকো ট্যুরিজম। আর এতে সংযুক্ত করা হয়েছে স্থানীয় মানুষজনকে। এতে করে একদিকে মানুষের জীবনমানের কিছুটা হলেও পরিবর্তন ঘটবে, তেমনি সাশ্রয়ী মূল্যে ভ্রমণ করতে পারবেন পর্যটকরা। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চর কুকরিমুকরি, ভোলা। নারায়ণগঞ্জের তলায় মসজিদে বিস্ফোরণ মামলায় গ্রেপ্তার মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করেছে আদালত। রিমান্ড শুনানি শেষে বিকেলে বিচারক মিল্টন হোসেন তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সংবাদ সম্মেলনে গফুরের গাফিলতির বিষয়ে তুলে ধরে সিআইডি। গত 4 সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণের পর মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে এলাকা না ছাড়ার নির্দেশ দেয় পুলিশ। ঘটনার পর থেকে সন্দেহভাজনদের তালিকায় ছিলেন তিনি। শুক্রবার রাতে তাকে গ্রেপ্তারের পর সংবাদ সম্মেলনে বিস্ফোরণের ঘটনায় তার গাফিলতির কথা তুলে ধরে সিআইডি। গভীরভাবে কাজ করছি যে কাদের অবহেলার কারণে, কোন সংস্থা এবং কমিটির অবহেলার কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে, বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে। এতে আমরা তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির গাফিলতি পেয়েছি, আমরা ডিবিডিসির গাফিলতি পেয়েছি এবং আমরা মসজিদ কমিটিরও তদ্রূপ গাফিলতি পেয়েছি। শনিবার দুপুরে আব্দুল গফুরকে আদালতে হাজির করে সিআইডি 2 দিনের রিমান্ড আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে। আর তার আইনজীবীর করা জামিন আবেদনের শুনানি হয়নি। আসামি পক্ষ দাবি করছেন যে উনি অসুস্থ এবং গুরুতর অসুস্থ। এই দাবিটি তাদের পক্ষে ছিল। রাষ্ট্রপক্ষ থেকে এই রিমান্ড শুনানিতে রাষ্ট্রপক্ষের তাদের জন্য রিমান্ড হয় সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে তিতাসের 8 কর্মকর্তা, ডিপিডিসির বরখাস্ত 1 মিটার রিডার, 2 ইলেকট্রিক মিস্ত্রি সহ 11 জনকে গ্রেপ্তার করে সিআইডি। বর্তমানে সবাই জামিনে রয়েছেন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। জাতির জনকের জন্ম শতবার্ষিকী উপলক্ষে বরগুনায় নির্মিত হচ্ছে দেশের প্রথম নৌকা জাদুঘর। শত বছর ধরে চলা নানা নামের ও বিলুপ্ত প্রায় 100 ধরনের নৌকার নমুনা থাকবে এই জাদুঘরে। জেলা প্রশাসনের অর্থায়ন ও তত্ত্বাবধানে গত 8 অক্টোবর শুরু হয়েছে এর নির্মাণ কাজ। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণে বরগুনায় নির্মিত হচ্ছে নৌকা জাদুঘর, যা দেশের প্রথম। ডিসি রোডে 64% জমির ওপর নৌকার আদলে নির্মিত এই প্রকল্পে প্রাথমিক ব্যয় 60 লাখ টাকা। এখানে থাকবে ঐতিহ্যবাহী ও বিলুপ্তপ্রায় 100 ধরনের নৌকার মডেল। এছাড়া লেক ও শিশুদের খেলার মাঠের পাশাপাশি থাকছে গবেষণাগার। এর নকশা করেছেন বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী ও বরগুনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল্লাহ নিজামী। আমরা ভবিষ্যতে এখানে একটা লেক তৈরি করব, একটি 5D ডিসপ্লে সেন্টার তৈরি হবে এবং যখন সম্পূর্ণরূপে নৌকাই একটি দেখা যাবে, যা অত্যন্ত আকর্ষণীয়ভাবে আমরা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করব। আগামী বছরের শুরুতে চালু হবে এই জাদুঘর। পর্যটক আকর্ষণে পূর্ণিমা রাতে নৌকা ভ্রমণ ছাড়াও থাকবে নিয়মিত নানা আয়োজন। যে দিনে এখানে নৌকা জাদুঘরটি উদ্বোধন হবে সেই দিনটিকে একটা নৌকা উৎসবের দিন হিসেবে ঘোষণা করা এবং পরবর্তীতে আমাদের এখানে নৌকার মিনিয়েচার, নৌকার নিয়ে মেলা এবং লোকজ মেলা যাতে অনুষ্ঠিত হয়, যাতে করে সাধারণ মানুষ আমাদের সংস্কৃতির সাথে নৌকাকে খুঁজে পায়, সে ব্যাপারে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা আশা করছি আগামী বছর এটি আমরা করতে পারব। নদী ঘেরা বাংলায় একসময় যোগাযোগের প্রধান বাহন ছিল নৌকা।
এই নৌকাকেই দলীয় প্রতীক হিসেবে বেছে নেন বঙ্গবন্ধু। নৌকা জাদুঘরের উদ্যোগকে স্বাগত জানিয়েছে বরগুনাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ব্যাটেল গ্রাউন্ড পেনসিলভানিয়ায় সমাবেশে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সেখানে তার 4টি সমাবেশের কথা রয়েছে। অন্যদিকে মিশিগানে ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেনের সমর্থনে সমাবেশে অংশ নিচ্ছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। এর আগে মধ্য পশ্চিমাঞ্চলীয় রাজ্যগুলোতে সমাবেশে ব্যস্ত সময় কাটিয়েছেন দুই প্রার্থী। করোনা মোকাবেলায় সামনের সারিতে থাকা চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, করোনায় মৃত্যু হলে তা থেকে লাভবান হন চিকিৎসকেরা। অন্যদিকে বিপরীত বার্তা দিয়েছেন বাইডেন। করোনা মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের প্রতিশ্রুতি তার। এদিকে দেশ জুড়ে জনপ্রিয়তার ট্রাম্পের চেয়ে এগিয়ে বাইডেন। এ পর্যন্ত প্রায় 9 কোটি মানুষ আগাম ভোট দিয়েছেন। এর মধ্যে সরাসরি পড়েছে 3 কোটি 20 লাখ ভোট। করোনা আতঙ্কে ডাকযোগে ভোট দিয়েছেন 5 কোটি 70 লাখ মানুষ। যুক্তরাষ্ট্রের বেশিরভাগ রাজ্যই চিরাচরিতভাবে রিপাবলিকান কিংবা ডেমোক্র্যাট হিসেবে চিহ্নিত। প্রার্থীরা তাই নির্বাচনী প্রচারে এমন 10 থেকে 12 রাজ্যে বেশি মনোযোগ দেন, যেগুলো ঠিক নির্দিষ্ট কোন দলের সমর্থক হিসেবে পরিচিত নয়। ব্যাটেল গ্রাউন্ড নামে পরিচিত এসব রাজ্যে জয় পেতে পারে যে কোনো দলই। আর এগুলোতে জয় পরাজয় নির্ধারণ করে কে হতে যাচ্ছেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট। থেকে নভেম্বরের প্রথম মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট হয়ে আসছে। এর আগে অঙ্গরাজ্যগুলো পছন্দ মতো দিনে ভোট নিত, কিন্তু এর ফলে বিশৃঙ্খলা দেখা দিত। তা ঠেকাতে পরে সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, দূর দূরান্তের মানুষকে পর্যাপ্ত সময় দিতে ভোটের জন্য বেছে নেওয়া হয় মঙ্গলবারকে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটদের প্রতি গাধা আর রিপাবলিকানদের হাতি। যুক্তরাষ্ট্র নির্বাচনের ইতিহাসে দেখা গেছে বেশিরভাগ অঙ্গরাজ্যই নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের পক্ষে থাকে। নির্বাচনে রিপাবলিকানদের দুর্গ হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোকে বলা হয় রেড স্টেট বা লাল রাজ্য। ডেমোক্রেট অধ্যুষিত স্টেটগুলোকে বলা হয় ব্লু স্টেট বা নীল রাজ্য। কিন্তু হাতে গোনা কিছু অঙ্গরাজ্য আছে যে রাজ্যগুলোর ভোট প্রার্থীদের কারণে যে কোনো শিবিরে যেতে পারে। এগুলোই মার্কিন নির্বাচনের ব্যাটেল গ্রাউন্ড বা নির্বাচনী রণক্ষেত্র, যা বেগুনি রাজ্য হিসেবে পরিচিত। নির্বাচনী সময়সূচির মধ্যে যে কোনো সময় এই ব্যাটেল গ্রাউন্ড ভোটের অঙ্কই বদলে দিতে পারে। গত কয়েকটি প্রেসিডেন্ট নির্বাচনে এই অঙ্গরাজ্যগুলোর দোদুল্যমান ভোট প্রেসিডেন্ট প্রার্থীর জয় পরাজয় নিশ্চিতের জন্য যেগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল রাজ্যগুলো, তার মধ্যে রয়েছে ফ্লোরিডা, মিশিগান, ওহাইও, পেনসিলভেনিয়া সহ 12 রাজ্য। গত 4টি মার্কিন নির্বাচন বিশ্লেষণ করে দেখা গেছে এবারের নির্বাচনে গুরুত্বপূর্ণ সুইং স্টেট হতে পারে অ্যারিজোনা, মিশিগান সহ 4 রাজ্য। হিসেব পাল্টে দিতে পারে অ্যারিজোনা, পেনসিলভেনিয়া এবং উইসকনসিন। অনেক পর্যবেক্ষকদের মতে 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে নর্থ ক্যারোলাইনা, ফ্লোরিডা, মিশিগান, উইসকনসিন এবং অ্যারিজোনা অঙ্গরাজ্যগুলো নির্ধারক সুইং স্টেট হয়ে দাঁড়াতে পারে। কারণ হিসেবে তারা বলছেন, এই অঙ্গরাজ্যগুলো থেকে 2016 সালের নির্বাচনে ইলেকটোরাল কলেজ ভোটের অল্প ব্যবধানে হিলারি ক্লিন্টনের কাছ থেকে জয় ছিনিয়ে এনেছিলেন ডোনাল্ড ট্রাম্প। বিশ্লেষকরা এবার নির্বাচনে 14টি রাজ্যকে ব্যাটেল গ্রাউন্ড বলছে। জনমত জরিপে এই 14 রাজ্যের মধ্যে 3টিতেই এগিয়ে আছেন ট্রাম্প। গুরুত্বপূর্ণ ফ্লোরিডা, ওহাইও সহ বাকি ভাগ্য নির্ধারক রাজ্যের শক্ত অবস্থানে জো বাইডেন। শেষ পর্যন্ত কে বসছেন হোয়াইট হাউসে তা জানতে অপেক্ষা করতে হবে 3 নভেম্বর পর্যন্ত। করোনা সংক্রমণ রোধে ইংল্যান্ডে জারি করা হলো 1 মাসের লকডাউন। শনিবার রাতে এই ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। তবে খোলা থাকবে শিক্ষা প্রতিষ্ঠান। 2রা ডিসেম্বরের পর ধীরে ধীরে এই কড়াকড়ি তুলে নেওয়া হবে বলেও জানান বরিস জনসন। এদিকে বিশ্বে একদিনে 4,74,000-এর বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। প্রাণ গেছে 6,500-এর। এ নিয়ে 12 লাখের দ্বার প্রান্তে পৌঁছেছে মোট প্রাণহানি। একদিনে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু যুক্তরাষ্ট্রে। শনাক্ত হয়েছে 86,000-এর বেশি আর মৃত্যু হয়েছে 9 শতাধিকের। ভারতে 46,700 নতুন শনাক্ত নিয়ে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 81,82,000। ইউরোপে সংক্রমণ রুখতে বিধিনিষেধ ও কড়াকড়ি আরোপ করায় সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভ চলছে বেশ কিছু দেশে। জানুয়ারিতে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ওয়েস্ট ইন্ডিজের, কিন্তু সে সময় করোনার সেকেন্ড ওয়েভের শঙ্কা আছে। ঘরোয়াতে টানা 2টি প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট থেকে শিক্ষা নিয়ে সিরিজটি সফলভাবে আয়োজনে আশাবাদী বিসিবি। আর টি-20 কাপের পর ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসতে চান কর্তারা। বিবেচনায় থাকছে বাংলাদেশ ক্রিকেট লিগ BCLও।
জানিয়েছেন বিসিবি গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। ক্রিকেটের পরিচিত মুখগুলো ফুটবল মাঠে। করোনাতে মুশফিক তামিমদের মতো ঘরবন্দি ছিলেন তারাও। স্বাভাবিক জীবনে ফিরতে সুজন, বাশার, নান্নুদের ভিন্ন এক মিলন মেলা। ফুটবল ম্যাচে গোলের পর গোল হয়েছে, উচ্ছ্বাস আনন্দে মজেছেন সবাই। নীতি নির্ধারকেরা জড়ো হয়েছেন এক জায়গায়। ক্রিকেট নিয়ে ভাবনা তো আসবেই। জানুয়ারিতে টাইগারদের আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে চায় বিসিবি। সেই সময় শীত জেঁকে বসবে। এমন আবহাওয়াতে করোনার প্রকোপ বাড়ার শঙ্কা আছে। তবে সুজনের বিশ্বাস, প্রতিকূলতার মধ্যেও সফলভাবে সিরিজ আয়োজনের চ্যালেঞ্জ নেবে বিসিবি। ঠান্ডাতে আসলে কতটুকু এফেক্ট করে এটা তো আসলে ঠান্ডাটা পড়লে বোঝা যাবে, বাট আপনি যদি বায়াবল করে রাখতে পারেন বা এইভাবে আমরা যেভাবে খেললাম ওপেন মানে দর্শকবিহীন মাঠে বা এরকম স্ট্রিক্ট আমরা খেলতে তো আমার মনে হয় না খুব একটা যে প্রবলেম হওয়ার কথা আমি বিশ্বাস করি না। বা তারপরেও রিস্ক ফ্যাক্টর তো থাকেই, করোনার সময় করোনা হবে এটাই স্বাভাবিক। বাট ওটার থেকে আমাদেরকে মানে বের হয়ে এসে তো ক্রিকেটটাও মাঠে ফেরাতে হবে না, খেলতেও হবে, সেটাও ইম্পর্টেন্ট একটা ব্যাপার। প্রেসিডেন্টস কাপ সফলভাবে আয়োজন করা গেছে। সামনে রয়েছে বড় পরিসরের বঙ্গবন্ধু টি-20 কাপ। ক্রিকেটারদের স্বার্থে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজনের জোর চেষ্টা চালাচ্ছে বিসিবি। তবে 12 দলকে বায়ুবাবলে আনা সহজ কাজ নয়। বিকল্প ভাবনা হিসেবে থাকছে বিসিএল আয়োজন। কক্সবাজারে 2টা মাঠ আছে বা বিকেএসপি 2টা মাঠ আছে, 2টা মাঠে আমরা যদি 4টা টিম নিয়ে খেলতে পারি সেক্ষেত্রে বিসিএলটা করার ব্যাপারে চিন্তা করতে হবে। সেক্ষেত্রেও যেটা হচ্ছে যে অনেক প্লেয়ার খেলা থেকে দূরে সরে যাচ্ছে আসলে, সেটা একটা মানে যেটা হয় যে একটু চিন্তার ব্যাপার, যে কারণ আমাদের ক্রিকেট তো খালি 15, 60টা 70টা প্লেয়ারকে নিয়ে, আমাদের ক্রিকেট তো অনেক প্লেয়ার। সবার খেলাটার জন্য আমরা আসলে প্রেফার করছি প্রিমিয়ার লিগটা। বিদেশি ক্রিকেটার ছাড়াই হচ্ছে টি-20 কাপ। সেখানে দেশিদের প্রমাণের চ্যালেঞ্জ নিতে বলছেন সুজন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-20 ফরম্যাট সংক্ষিপ্ত হলেও বেড়েছে আবেদন। সাকিবের প্রত্যাবর্তন দেখতে মুখিয়ে সবাই। পরিস্থিতির দাবি মেটাতে পরিকল্পনায় পরিবর্তন আনছে বিসিবি। 1 সপ্তাহ পেছানো হতে পারে টুর্নামেন্ট। এদিকে 5 দলের জন্য স্পন্সর পেতে আশাবাদী বোর্ড পরিচালক জালাল ইউনুস। একটু একটু করে বাড়ছে পরিধি, খুলছে দরজা, হাতের নাগালেই টোকেন আন্তর্জাতিক ক্রিকেটের। বঙ্গবন্ধু টি-20 কাপের চ্যালেঞ্জ জিতলেই সম্পূর্ণ হবে বৃত্ত। তবে এবার আর ধোপে টিকছে না পরীক্ষামূলক আয়োজনে তকমা। এক সাকিবের উপস্থিতি যোগ করে দিচ্ছে বাড়তি মাত্রা। আগ্রহ, আবেদনের তীব্রতা অনুভূত হচ্ছে দেশ জুড়ে। দূর থেকে চোখ রাখছে আন্তর্জাতিক গণমাধ্যমও। আসরটা গুরুত্বপূর্ণ অনেকগুলো কারণে। প্রত্যাবর্তনের মুহূর্ত হতে পারে জাগরণের উপলক্ষ। উত্তাপ টের পেয়ে ছকে পরিবর্তন আনছে বিসিবি। বিবেচনায় আছে আন্তর্জাতিক সম্প্রচার। ওলট পালটে পরিবর্তন আসতে পারে সূচিতে। ডেফিনেটলি আমরা সবাই চাই সাকিব বাবার ক্রিকেটে ফিরে আসুক। সবাই চাচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। বাংলাদেশ দলের জন্য ভালো, দেশের জন্য ভালো। তো এমনও হতে পারে যে প্লেয়ার্স ড্রাফটও হতে পারে, অথবা লটারির মাধ্যমেও 5টা টিম যেটা সিলেকশন কমিটি তারা ঠিক করে দেবে, সেখান থেকে হতে পারে। মহামারী পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্পন্সরদের সামর্থ্য আর আগ্রহ। ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে যে সিদ্ধান্তহীনতা, তার মূল কারণ আর্থিক অনিশ্চয়তা। তবে টি-20 কাপে পরিস্থিতি ভিন্ন। এক্সপ্রেশন অফ ইন্টারেস্টে প্রতিক্রিয়া এসেছে দারুণ। 5 দলই পাচ্ছে স্পন্সর। এখন পর্যন্ত আশাবাদী বিসিবি। সারা পাচ্ছি, আমরা শুনছি অনেকে ইন্টারেস্টেড। অনেক কোম্পানি আছে যারা নাকি তারা ইন্টারেস্ট শো করছে। তাহলে আমরা ওয়েট করছি যে আমাদের স্পন্সরসগুলোকে কনফার্ম করা। স্পন্সরসগুলো কনফার্ম হলে পরে তাহলে আমরা বুঝতে পারবো যে কি আদলে আমরা করতে পারি। অভিন্ন থাকছে কোভিড প্রোটোকল। তবে পরিসর বাড়ায় পরিবর্তন আসতে যাচ্ছে বাকি ছকে। ম্যাচ সংখ্যা বিবেচনায় বাড়ছে ভেন্যু। চোটের কারণে কিছু অনিশ্চয়তা মাশরাফিকে নিয়ে। অনেক অপেক্ষার আয়োজন সম্পূর্ণ রূপ পাবে সেটি কেটে গেলে। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আলোক স্বল্পতায় নেপালের বিপক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যায় ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা। এরই মধ্যে ফ্লাড লাইট সংস্কারে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসিকে চিঠি দিয়েছে বাফুফে। ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল জানিয়েছেন, নেপাল বাংলাদেশ ম্যাচের আগেই সংস্কার হবে বঙ্গবন্ধুর ফ্লাড লাইট। নেপালের বিপক্ষে ম্যাচ 13 ও 17 নভেম্বর। তবে এখনও ম্যাচ শুরুর সময় নির্ধারণ করতে পারেনি বাফুফে। জটিলতা ফ্লাড লাইট ঘিরে। আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে যে আলো দরকার তার অর্ধেক বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। 1400 লাক্সের স্থানে আছে মাত্র 700 লাক্স। সবশেষ 2018তে ফ্লাড লাইট সংস্কার করা হয়, কিন্তু বছর না ঘুরতেই আলো কমতে থাকে। অভিযোগ আছে স্থায়ীভাবে সংস্কারে আগ্রহী নয় এনএসসির কর্তারা।
তাই বারবারই জটিলতা তৈরি হয়। তবে ক্রীড়া প্রতিমন্ত্রীর আশ্বাসে এ যাত্রায় স্বস্তি পাচ্ছে বাফুফে। পত্রটা আসলে একটু আগে আসলে আমাদের জন্য সুবিধা হতো, তো এইটি যাতে সুন্দরভাবে হতে পারে, অবশ্যই যাতে কিভাবে দ্রুত এটা সমাধান করা যায়, অবশ্যই আমরা সেটা দেখব। এদিকে নেপালের ফুটবলারদের কোয়ারেন্টিন নিয়ে রয়েছে নানা গুঞ্জন, কেননা সময় বাড়লে তাদের থাকা খাওয়া বাবদ বাফুফেকে গুনতে হচ্ছে মোটা অঙ্কের অর্থ, যে কারণে কোয়ারেন্টিন সময় কম করার পক্ষে ফেডারেশন। এই খেলাটি একটি মধ্য দিয়ে একটি নতুন একটি যাত্রা শুরু হবে এই করোনাকালীন সময়ে। অবশ্যই আমি আলোচনার ভিত্তিতে সব কিছুই শিথিল এবং এই ম্যাচটি যাতে হতে পারে, মানে দুপক্ষের মধ্যে যাতে কোনো ধরনের টানাপোড়েন না হয়, এর জন্য আসলে আমাদের যা যা করণীয় দরকার আমাদের করতে হবে। প্রীতি ম্যাচের আগে ফ্লাড লাইটের আলো বাড়ানো সম্ভব না হলে বাধ্য হয়েই দিনের আলোতে ম্যাচ আয়োজন করতে হবে ফেডারেশনকে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আর এই ছিল সকাল ৯টার বিরতিহীন সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।